34 বছরের উজান চৌধুরী কিনা বিয়ে করলো 70 বছরের একটা বাচ্চা মেয়েকে। পৃথিবীতে কি মেয়ের এতই অভাব পড়েছিল যে শেষে হাঁটুর বয়সী মেয়েকেই বিয়ে করতে হলো? ভরা বিয়ের আসরে কথাগুলো ভেসে আসতেই উজানের চোয়াল শক্ত হয়ে উঠল। কটমট দৃষ্টিতে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা বড় ভাই আরিয়ান চৌধুরীর দিকে। আরিয়ান ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করে দ্রুত সেখান থেকে সরে গেল, কারণ সে খুব ভালো করেই জানে এই মুহূর্তে উজানের রাগটি কতটা ভয়ঙ্কর হতে পারে। উজান একবার নিজের বাবা আরিফুল চৌধুরীর দিকে তাকাইতো, আরেকবার আরিয়ানের চলে যাওয়ার দিকে। মাথার ভেতর যেন আগুন জ্বলছে তার। গত 7-8 বছর ধরে মানুষটা তাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু উজান বিয়ের শব্দটাই সহ্য করতে পারত না। এক পর্যায়ে সে দেশ ছেড়ে ইউএসএ চলে যায়, আর তারপর সেখানে নিজের ক্যারিয়ার গড়ে তোলে। বর্তমানে সে আমেরিকার নামকরা এক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর। নিজের জগৎ, নিজের নিয়ম, নিজের স্বাধীনতা নিয়ে বেশ ভালো ছিল। গতকাল হঠাৎ শুনল তার বাবা আরিফুল চৌধুরীর অবস্থা নাকি খুবই গুরুতর। খবরটা শোনার পর আর এক মুহূর্ত দেরি করেনি উজান। দীর্ঘ 6 বছর পর নিজের জন্মভূমিতে পা রাখে সে, কিন্তু দেশে ফিরতেই বুঝল এখানে তার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। অসুস্থ বাবাকে সামনে এনে আবেগ দেখিয়ে এক প্রকার ব্ল্যাকমেল করে আরিফুল চৌধুরী আর আরিয়ান তাকে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। উজান চায়নি বিয়ে করতে, কিন্তু বাবার হুইল চেয়ারে বসা অসহায় মুখটা দেখে না বলার সাহস হয়নি তার। কে জানতো সেই অসুস্থতাও ছিল সাজানো নাটক। হঠাৎই কানের পাশে ফুল ভলিউমে বেজে উঠল, হুলাল্লা হুলালা হুলাল্লা হুলালা তু হে মেরি ফ্যান্টাসি। উজান বিরক্ত হয়ে পেছনে ফিরতেই থমকে গেল। চোখ দুটো প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, কারণ যে মানুষটা কিছুক্ষণ আগেও হুইল চেয়ারে আদমরা রোগীর মতো বসেছিল, সেই আরিফুল চৌধুরী এখন নিজে বড় ছেলের আরিয়ানের সাথে কোমর দুলিয়ে হুলাল্লা গানে ওড়াধুরা নাচছে। শুধু নাচি না, মাঝে মাঝে হাত তুলে স্টেপও দিচ্ছে। আরিয়ান তো হাসতে হাসতে শেষ। উজান ভাবছে সে কি সত্যি বাস্তবে আছে নাকি কোনো প্র্যাঙ্ক শোতে এসে পড়েছে। তার কপালে রগ ফুলে উঠল। এতক্ষণে বুঝতে আর বাকি রইল না এই পুরো নাটকটাই তাকে বিয়ে করানোর জন্য সাজানো হয়েছিল। উজান ধীরে ধীরে চোখ বন্ধ করলো, গভীর একটা শ্বাস নিল এবং দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, মির্জাফরের বংশগুলো মনে তাহলে এই ছিল যে উজান চৌধুরী সবাইকে মুরগি বানিয়ে বেড়ায়, আজ তাকে আস্ত মুরগি বানিয়ে ছাড়লো। আরিফুল চৌধুরী নাচের তালে তালে হেসে উজানের দিকে এগিয়ে এলেন। চারপাশে বিয়ের আনন্দ, ঢাক ঢোলের শব্দ, মানুষের হইচই, সব মিলিয়ে পরিবেশটা যেন একেবারে উৎসবের ঢেউয়ে ভেসে যাচ্ছে। সে ভিড়ের মাঝেও আরিফুল চৌধুরীর মুখে এক অদ্ভুত শিশুসুলভ উচ্ছ্বাস। তিনি উজানের সামনে এসে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, বাপ আই 3 বাপ বেটা মিলে ডান্স করি। উজান কিছুক্ষণ তাকিয়ে রইল। সে ভুরু জোড়া কুঁচকে তাকাই। লাইক সিরিয়াসলি ড্যাড, তুমি আদৌ আমার বাপ তো? এই কথাই আশেপাশে কয়েকজন হালকা হেসে উঠল। আরিফুল চৌধুরী একদম নির্লিপ্ত। তিনি যেন কথাটাকে একেবারে সিরিয়াসলি নিলেন না, উল্টো আরও মজা পেয়ে গেলেন। হেসে কাজ ঝাঁকিয়ে বললেন, যদি তুই 1 মাসের মধ্যে আমাকে নাতি নাতনি হওয়ার সুখবর দিতে পারিস তাহলে আমি তোর বাপ, নয়তো চাচা ডাকবি। উজানের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল, জল শক্ত হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে কটাক্ষ স্বরে আওড়ায়, আজ থেকে তোমায় আমি চাচাই ডাকবো, তবু এই বিয়ে মানবো না। আরিফুল চৌধুরী এবার নাচ থামিয়ে উজানের দিকে একটু ঝুঁকে এসে শান্ত গলায় বললেন, যার সাথে বিয়ে দিয়েছি সেই তোকে বুঝিয়ে দেবে তুই বিয়ে মানবি নাকি মানবি না। এই কথা বলেই তিনি আবার গানের তালে তালে নাচতে নাচতে ভিড়ের মাঝে মিশে গেলেন, যেন উজানের প্রতিক্রিয়ায় তার কিছু যায় আসে না। উজান এক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে সরে গিয়ে এক পাশে থাকা একটা চেয়ারে বসে পড়ল।
চোখে মুখে বিরক্তিকর ছাপ, মনের ভেতর অস্থির ঝড়। সে বিশ্বাসই করতে পারছিল না নিজের বাবাই তার সঙ্গে এমন সিদ্ধান্ত নিয়ে দাঁড়াতে পারে। বিয়ের এই আয়োজনটা তার কাছে এখন উৎসব না, বরং এক ধরনের বন্দিত্ব মনে হচ্ছে, যাকে সে কোনোভাবে মেনে নিতে পারছে না। তাকে তার জীবনে জোর করে জুড়ে দেওয়া হয়েছে। ইচ্ছে করছিল একা একা চলে যেতে, কিন্তু সেটাও সম্ভব নয়। তাই গাল ফুলিয়ে সেখানে বসে রইল। প্রায় 4 ঘন্টা কেটে যাওয়ার পর অবশেষে সবাই বউকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির কনভয় ধীরে ধীরে চলতে শুরু করলো, আর উজানও নীরব অস্থির মন নিয়ে সেই যাত্রার অংশ হয়ে গেল একটা নতুন অনিশ্চিত অধ্যায়ের দিকে। বাসাঘরের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান, তার স্ত্রী তুবা, উজানের ছোট চাচার ছেলে ইফাত, জিয়াপার তার বেস্ট ফ্রেন্ড, আর মেহির, সে হচ্ছে উজানের শালিকা, যাকে স্পষ্ট জোর করে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সবাই একসাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ শার্ট খুলতে খুলতে এগিয়ে আসছে উজান। তাকে দেখা মাত্রই সকলের চোখে মুখে বিস্ময়কর ছাপ। সবাই তার কাণ্ড দেখে মুখ চেপে হাসতে লাগলো। যে ছেলে বিয়ে মানবে না বলে এখন পর্যন্ত নতুন বইয়ের মুখ দেখেনি, এমনি আসার সময় মুরব্বীদের বকবক শুনতে শুনতে এসেছে, তবুও নতুন বইয়ের সাথে আসেনি। আর সেই ছেলে এখন রুমে ঢোকার আগে গায়ের জড়ানো শার্ট খুলতেছে। হঠাৎ উজান এসে থমকে দাঁড়ালো তাদের সামনে, চারপাশে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো। Why are you here now? তার কণ্ঠে বিরক্তি আর অবাক হওয়া দুটোই মিশেছিল। ঠিক তখনই ইফাত এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো, মুখে ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে বলল, ইস, কি কপাল নিয়ে জন্মেছিস তুই। তুই বিয়ে করবি না জেনেও তোকে সেই আমেরিকা থেকে টেনে এনে বিয়ে করিয়ে দিল। অথচ আমি বিয়ে করতে চাইতেছি ল্যাংটা কাল থেকে, তবুও আমার কথা কেউ কানে নিচ্ছে না। তার দোস্ত ভাবি দেখতে কেমন? প্রথম দেখা নিশ্চয়ই ভালোবেসে ফেলেছিস। উজান চোখ ছোট ছোট করে তাকালো, বিরক্তির সুরে আওড়াই, I hate love. ভালোবাসা বলে আমার লাইফে কোনো ওয়ার্ড নেই। আর সবাই এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? সরো ফ্রম দ্য ডোর, আমি রুমে যাব। তখনই তুবা মুচকি হেসে এগিয়ে এসে বলল, ভাই মানলাম তোমার লাইফে লাভ বলে কোনো ওয়ার্ড নেই, কিন্তু বাসর ঘরে ঢোকার আগে শার্ট খুলতেছো কেন? সাথে সাথেই পুরো জায়গাটা হো হো করে হাসির রোল পড়ে গেল। আরিয়ান হেসে হেসে বলতে লাগলো, কেন আবার? যাতে বেশি টাইম ওয়েস্ট না হয়, তাই না ভাই? তবে যাই হোক, তুই এখন আমাদের 70,000 টাকা দে। উজান ভুরু উঁচু করে তাকালো। Why? ঢং বাদ দে, বাসর ঘরে যাওয়ার এন্ট্রি ফি হিসেবে 70,000 টাকা না দিলে ঢুকতে পারবি না। উজান অবাক হয়ে গেল। সিরিয়াসলি? যে বিয়ে আমি মানি না, তার আবার টাকা কিসের? উল্টো তোমরা আমাকে টাকা দাও। ইফাত সঙ্গে সঙ্গে আরিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, দেখছো ভাই, দেখছো তোমার প্রফেসর ভাই কোন লেভেলের কিপটা। বাসর ঘরে যেতে চায় অথচ টাকা দিতে চায় না। ভাবি তুমি তো কিছু বলো। তারপর সে নাক সিটকে বলল, মোটে 70,000 চেয়েছে, সেটাও ভাগ করলে 10,000 করে পড়বে কিনা সন্দেহ। সামনে ঈদও আছে, গার্লফ্রেন্ডের শপিং করতে হবে। মোটে 60টা গার্লফ্রেন্ড আমার। ইফাতের কথা শুনে মিহির চোখ বড় বড় করে তাকালো। 7টা গার্লফ্রেন্ডের কথা যেন তার মাথার উপর দিয়ে গেল। সে অবাক দৃষ্টিতে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। ইফাত আবার তাকে ধমক দিল। এই মেয়ে কি ভাবতেছ? টাকা চাও তোমার পেয়ার দুলাভাইয়ের কাছে। মেয়ের চুপচাপ রইল। সে স্বভাবতই খুব কম কথা বলে, বিশেষ করে পুরুষ মানুষের সাথে। তার ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করে, তাই সে আবারও মাথা নিচু করে নিল। ইফাত আবার চেঁচিয়ে উঠল, এই দোস্ত টাকা দে না। উজান ধীরে ধীরে প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করলো। সবাই খুশিতে মুখ চাওয়াচাই করলো। এই বুঝি টাকা বের হলো, কিন্তু পরক্ষণে সে একটা 5 টাকার কয়েন বের করে ইফাতের হাতে দিল। আমার মনটা বিশাল, আমি দান খয়রাত খুব ভালোবাসি। তোকে 5 টাকা দান করলাম, এটা দিয়ে গিয়ে সামনের দোকান থেকে একটা চকলেট কিনে খা। তবুও শুরুটা রানার চেয়ে ওয়েস্ট করিস না। আর তোমরা ইমিডিয়েট আমাকে 70,000 টাকা দাও, না হলে আমি বাসর ঘরে যাব না। ইফাত থমকে গেল। কি বললি তুই? উজান এক পলক ইফাতের দিকে তাকিয়ে আবার আরিয়ানের দিকে তাকালো। ভাই টাকা দাও, তাহলে আমি সাথে চলে যাব। আরিয়ান সঙ্গে সঙ্গে কাশতে কাশতে প্রায় মেঝেতে বসে পড়ল। পরিস্থিতি হাতে বাইরে যাচ্ছে দেখে তার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। ভাই, এইসব তুই কি বলছিস? বাসর করবি তুই, টাকা তো তোর দেওয়ার কথা, আর তুই টাকা আমার কাছে চাইছিস?
দেবে না তো? ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। সে পা বাড়ালো, সাথে সাথে ইফাত আর আরিয়ান দুজনেই তার হাত ধরে ফেলল। ভাই, এমনভাবে আমাদের সর্বনাশ করিস না। আমি ফকির। আমি মিসকিন, আমার ঘর বাড়ি নেই, আর তুই আমার কাছ থেকে টাকা চাইছিস? ওজান চৌধুরী বারবার কথা রিপিট করে না। টাকা দাও, নাহলে আমি যাচ্ছি। এবার ইফাত প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। ভাই দ্রুত এই কিপটেকে টাকা দাও, না হলে কাল আমাদের ফাঁসি হবে। অবশেষে আরিয়ান বাধ্য হয়ে টাকা বের করলো। উজান টাকাটা হাতে নিয়ে বাঁকা এক হাসি দিল, চোখে বিজয়ী ঝিলিক। এরপর ধীরে ধীরে দরজা থেকে এগিয়ে গিয়ে রুমে ঢুকে গেল। রুমের ভেতরে ঢুকতে উজান থমকে গেল। পুরো রুমটা সাজানো রজনীগন্ধা, লাল গোলাপ আর বেলি ফুলে। হালকা সুগন্ধে চারপাশ মোহময় হয়ে আছে। বিছানার চারপাশে ফুলের ঝালর ঝুলছে। মোমবাতির নরম আলোয় পুরো পরিবেশটা আরো স্বপ্নময় লাগছে। কিন্তু ওজনের চোখ গিয়ে আটকে রইল বিছানার মাঝখানে। ফুলের সজ্জিত খাটে লাল বেনারসি পরে ছোট্ট করে ঘোমটা টেনে বসে আছে একটা পিচ্চি মেয়ে, তাসফিয়া মৌ, উজানের সদ্য বিয়ে করা স্ত্রী। মেয়েটাকে দেখে তার বিরক্তি আরো বেড়ে গেল। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। তারপর এই পুচকে মেয়েটাকে মাস কয়েক আগে স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে মেয়েটা। অবশ্য পড়াশোনার প্রতি মেয়ের খুব একটা আগ্রহ নেই। মেয়ে না থাকলে হয়তো কলেজেও যেত না। উজান গভীর শ্বাস ফেলল, তারপর গম্ভীর মুখে সামনে এগিয়ে এলো। হঠাৎ পুরুষ কণ্ঠের শব্দে মৌ কেঁপে উঠল। ঠিক তখনই উজান বজ্র কণ্ঠে প্রতিধ্বনিত করে, এই পুচকি মেয়ের বয়স তো এখন 18 নিচে। তাহলে কোন দুঃখে নাচতে নাচতে বিয়ে করে বসলে শুনে? আর শোনো, তোমাকে ওজান চৌধুরী নিজের ওয়াইফ হিসেবে মানে না, সো আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আর এটা আমার রুম, একটা জিনিসও যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু মেরে তক্তা বানিয়ে ফেলবো, মাইন্ডেড। ময়ের ভেতরে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল। ইচ্ছে করছিল এখনই ঘোমটা ফেলে উঠে দুটো কথা শুনিয়ে দেয়। কিন্তু আজ বাসর রাত বলে দাদি চাচিরা হাজারবার বুঝিয়েছে প্রথম দিন শান্ত থাকতে হয়, তাই অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলো সে। তবে উজান চৌধুরী নামটা শুনে তার কেমন যেন চেনা চেনা লাগলো। মনে হচ্ছে কোথাও শুনেছি, কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারছে না। ঠিক তখনই দরজার কাছে শব্দ হলো। উজান ক্যাবিনেট থেকে একটা বালিশ বের করে হাতে নিয়ে তারপর দরজা দিকে হাঁটতে হাঁটতে বলল, পুচকে মেয়ের মতোই থাকবে, কখনো বউয়ের অধিকার ফলাতে আসবে না, কারণ আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর না এই বিয়েটাকে। কথাটা বলে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতে মৌ একটানে ঘোমটা ফেলে দিল। তারপর বিছানা থেকে ধপ করে নেমে কোমরে হাত রেখে ফুঁসতে লাগলো। আমি যেন বিয়ে মানার জন্য বসে আছি। বুড়ো বয়সে এত সুন্দর কিউট একটা বউ পেয়ে নিজেকে গর্ভবতী, সরি গর্বিত মনে করবে, তা না উল্টা আমার উপর রাগ দেখায়। রাগটা যাক, তারপর তোকে বোঝাবো বউ কাকে বলে, কত প্রকার। বুড়ো খাটাস একটা, বাসর রাতে বউকে গিফট না দিয়ে বরং 10টা কথা শুনিয়ে চলে গেল। গিফটের জন্যই তো বিয়ে করতে রাজি হয়েছিলাম। গিফটে যদি না দেয় তাহলে এই কচুর বিয়ে করে লাভটা কি হলো আমার? সঙ্গে সঙ্গে নিজের জিভে কামড় দিল মৌ। মুখটা তার বড্ড বেপর। যখন তখন পেটে যা আসে মুখে বলে দেয়। আবার গুটি মেরে বিছানায় গিয়ে কম্পিউটার মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দীর্ঘ সময় ধরে এপাশ ওপাশ করলো। বিছানার চাদর খামচে ধরলো, বালিশটা উল্টে পাল্টে নিল, কিন্তু চোখে কিছুতেই ঘুম ধরা দিল না। বিরক্ত হয়ে আবারও উঠে বসলো মৌ। এবার দুহাত দিয়ে শক্ত করে পেটটা চেপে ধরলো। প্রচণ্ড খিদে পেয়েছে। খিদের চোটে পেটের ভেতর কেমন 1 ডজন ইঁদুর কুস্তি কসরত করছে। সকাল থেকে রাগে অভিমানে আর যেতে বসে দানা পানি কিচ্ছুটি মুখে তলেনি। নিজের জেদ এখন নিজের পেটের ওপর এসে বোমার মতো ফেটেছে। ক্ষুধার্ত বাঘিনীর মতো পুরো রুমে এদিক ওদিক পাইচারি করল মোম। তেষ্টা মেটাতে এক নাকে 2 গ্লাস পানিও গিলে ফেল। তবু পেটের ভেতরে খিদে আগুন বিন্দুমাত্র কমল না। উজানের মা কয়েকবার সাদাসিধি করেছিলেন খাওয়ার জন্য, কিন্তু মৌ তখন কায়দা দেখাতে গিয়ে মুখ বাঁকিয়ে বলেছিল, আমার খিদে নেই। এখন সেই কায়দার 12টা বেজে গেছে। অবশেষে আর সহ্য করতে না পেরে পেটের দায়ে চোরের মতো চুপি চুপি নিজের রুমের দরজাটা খুলল সে। করিডোরে এদিক ওদিক তাকিয়ে দেখলো মৌ কাউকে চোখে পড়ল না। ব্যাস, আর কে পাই তাকে। খুশিতে ডগমগ হয়ে নাচতে নাচতে সিঁড়ি নামতে লাগলো সে। দুবার পায়ে শাড়ি জড়িয়ে হোঁচট খেতে খেতে কোনো মতে দেওয়াল ধরে বেঁচে গেল।
ড্রয়িং রুমে এসে থমকে দাঁড়ালো সে। চারিদিকে একদম নিঝুম, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। পরিবেশ অনুকূলে দেখে নিজের মনে ফিসফিসে বিড়বিড় করে উঠল। যা শালি শ্বশুরবাড়ি পা দিতে না দিতে চোরের মতো মাঝরাতে রান্নাঘরে হানা দিচ্ছিস? ছি ছি। এই না না, আমি চুরি একদমই করছি না। এই বাড়িটা কার? আমার শ্বশুরের। আর শ্বশুরের বাড়ি মানে তো এটা আমারও বাড়ি। সেই হিসেবে মাঝরাতে রান্নাঘর উলটপালট করে সব খেয়ে ফেলার পূর্ণ অধিকার আছে আমার। বউ, তুই আজ বেশি বেশি করে খা। পারলে তোর ওই ছিটছিটের খড়খড়ে জামাইটার মাথাটাও চিবিয়ে খেয়ে ফেল। মনের আনন্দে গুনগুন করতে করতে কিচেন রুমে ঢুকলো মৌ, কিন্তু সুইচ টিপে আলো জ্বালাতে তার মুখটা শুকিয়ে চুন হয়ে গেল। এত বড় কিচেন রুম, অথচ চটজলদি মুখে তোলার মতো তৈরি কোনো খাবারই চোখে পড়ছে না। খিদের তাড়নায় মাথা ঘুরছিল তার। খাবার খুঁজতে খুঁজতে পুরো কিচেন রুমে এক চক্কর দিয়ে যখন সে প্রায় ক্লান্ত, ঠিক তখনই তার চোখ পড়ল কোনায় বিশাল ডাবল ডোরের ফ্রিজটার দিকে। আশার আলো দেখে মৌ দ্রুত গিয়ে ফ্রিজের দরজাটা খুলল, আর খুলে তার চোখ ছানা পড়া। ভেতরে বাহারি রকমের ফলমূল, মিষ্টি আর ডেজার্ট সাজানো। তবে অতশত রাজকীয় খাবারের দিকে না তাকিয়ে ময়ের নজর গেল একটু আগে শাশুড়ি আম্মা যে খাবারের প্লেটটা তাকে দিতে চেয়েছিলেন সেটার দিকে। প্লেটের উপর ঢাকনা দেওয়া ছিল। ঢাকনাটা তুলতেই ময়ের মনটা জুড়িয়ে গেল। আস্তে একটা চিকেন লেগ পিস ময়ের বরাবরই মারাত্মক দুর্বলতা। বাপের বাড়িতে এই লেগ পিস নিয়ে কত যুদ্ধ হয়েছে। মেহেরের ভাগ্যে লেগ পিসটাও সে কতবার পটিয়ে পাটিয়ে নিজের পাতে তুলে নিয়েছে, তার ইয়াত্তা নেই। খুশিতে ময়ের চোখ চকচক করে উঠল। খাবারের প্লেটটা হাতে নিয়ে ডাইনিং টেবিল পর্যন্ত যাওয়ারও তর সইল না তার। কিচেন রুমের মেঝেতে ধপাস করে বসে পড়ল সে। তারপর কোনো রাজকীয় ভব্যতার তোয়াক্কা না করে 2 হাত লাগিয়ে তৃপ্তি ভরে চিকেন আর ভাত সাবার করতে লাগলো। খাওয়া শেষ করে একটা স্বস্তি পেল মৌ। নিজের বাপের বাড়ি হলে হয়তো প্লেটটা ওখানে ফেলে রেখে চলে যেত, কিন্তু আজ আর সে রিস্ক নিল না। নতুন শ্বশুর বাড়ি বলে কথা। প্লেটটা যত্ন করে ধুয়ে একদম নির্দিষ্ট স্থানে উপর করে রেখে দিল। তারপর তৃপ্তি ভরে এক গ্লাস পানি খেয়ে যেই না ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তখনই উপরে সিঁড়ি বেয়ে নামছিল উজান। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি আর ক্লান্তি মাখানো। নিজের এসি রুম আর নরম বিছানা ছাড়া উজানের অন্য কোথাও মোটেও ঘুম হয় না। অথচ আজ এই আপদ মেয়েটার চক্করে তাকে নিজের রুম ছেড়ে পুরো বাড়ি টোটো করতে হচ্ছে সামান্য একটু ঘুমের আশায়। একটু আগে ছাদে গিয়েছিল ঠান্ডা বাতাসে ঘুমাতে, কিন্তু সেখানকার মশার দল কামড়ে তার পিঠের চামড়া তুলে ফেলার দশা করেছে। অতিষ্ঠ হয়ে শেষমেশ ড্রয়িং রুমের সোফাটাই ঘুমানোর উদ্দেশ্যে নিচে নামছিল সে। হঠাৎ কিচেন রুমে দরজা খোলার দিকে তাকাতেই উজানে পা দুটো জমে গেল। আবছা আলো আধারিতে দেখা যাচ্ছে একটা ছায়ামানব দাঁড়িয়ে আছে, যে পুরো কিচেন রুমে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছে। মাঝরাতে এই বিশাল বাড়িতে চোর ঢোকার আশঙ্কায় উজানের গায়ে লোম খাড়া হয়ে গেল। চোরটাকে সাইজ করার জন্য সে নিজের ভেতরে সবটুকু সাহস সঞ্চয় করলো। তারপর পা টিপে টিপে বিড়ালের মতো নিঃশব্দে কিচেন রুমের দিকে এগোতে লাগলো। মনে মনে ওজান আওড়ালো। ওজান চৌধুরী বাসায় চোরে এত বড় সাহস! দাঁড়া বেটা চোর, আজ তোর একদিন কে আমার যে কদিন লাগে, তোকে আজ মেরেই তক্তা বানাবো। জানার এক মুহূর্ত সময় নষ্ট না করে পেছন থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগে ওজান তার শক্ত হাত দিয়ে ময়ের মুখ চেপে ধরল। আশঙ্কিক এই হামলায় ময়ের জান প্রায় কবজ হওয়ার দশা। সে 2 হাত পা ছুঁড়ে জান প্রাণ দিয়ে ছটফট করতে লাগলো, কিন্তু জিমনেশিয়ামে যাওয়া ওজানের বেশিবহুল হাতের শক্তির কাছে সে নিছক এক পুতুল। মৌ নিজের মুখটা ছাড়ানোর জন্য উন্মাদের মতো মাথা ঝাঁকাতে লাগলো, কিন্তু মুখ চাপা থাকায় শুধু অস্পষ্ট গঙ্গানের শব্দ বের হলো। ওজান রেগে মেগে দাঁতে দাঁত চেপে ফিস করে আওড়ালো। চোরের বাচ্চা চোর, তোর এত বড় কলিজা যে তুই ওজান চৌধুরীর ড্রয়িং রুম পার হয়ে সোজা কিচেন রুমে চুরি করতে এসছিস? আজ তোকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। ইফাত ভাইয়া, কই তোমরা? কথাটা শেষ করার আগেই চোরকে বাগে আনতে ওজান নিজের ডান পা দিয়ে ময়ের পায়ে একটা জোরদার ল্যাং মারল। বেচার মৌ আচমকা পায়ে আঘাত পেয়ে ব্যথায় আর আতঙ্কে চোখ মুখ খিচে বন্ধ করে ফেল। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যখন দেখলো কোনো লাভ হচ্ছে না, তখন ওজান আরও বেশি গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দিল। আম্মু, আব্বু, তাড়াতাড়ি নিচে এসো, দেখে যাও আমাদের কিচেন রুমে চোর ঢুকেছে। চোর চোর!
উজানের এই গগন বিদারী চিৎকার শুনে ময়ের মাথায় রাগে রক্ত চড়ে গেল। অপমানে আর রাগে অন্ধ হয়ে মৌ আর কোনো উপায় না পেয়ে উজানের মুখের সামনে থাকা হাতের তালুতে নিজের ধারালো দাঁত দিয়ে সজোরে এক কামড় বসিয়ে দিল। ব্যথায় আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠল উজান। কামড়ের চোটে হাতটা এক ঝটকায় আলগা হয়ে যেতেই মৌ নিজেকে মুক্ত করে নিল। এক সেকেন্ডও সময় নষ্ট না করে শরীরের সমস্ত শক্তি পায়ের পাতে এনে সে উজানকে একটা লাথি মারতে গেল। উদ্দেশ্য ছিল উজানের পায়ে লাথি মারা, কিন্তু তার হলো নিশানা একদম ভুল হয়ে গেল। ময়ের শক্ত পায়ে লাথি শটান গিয়ে লাগলো উজানের শরীরে সবচেয়ে সংবেদনশীল জায়গায়, একদম মেন পয়েন্ট বরাবর। এ ছাড় আমায়, আমি চোর না, আমি তোর বিয়ে করা বউ লাগে বেটা। হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল মৌ। লাথিটা লাগার সঙ্গে সঙ্গে উজানের চোখ দুটো চরকাছ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার মুখের সমস্ত রং উবে গেল। ব্যথায় পুরো শরীর কুকড়ে সোজা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। দুই হাত দিয়ে জায়গাটা চেপে ধরে ব্যথায় তার কথা ফোটটায় দায়ী হয়ে পড়েছে। এতক্ষণে মগজে আলো ঢুকলো তার। যাকে সে এতক্ষণ চোরে বাচ্চা চোর বলে উত্তম মাধ্যম দিচ্ছিল, সে অন্য কেউ নয়, এই বিকেলেই ধুমধাম করে বিয়ে করে আনা তার অর্ধাঙ্গিনী। উজান ব্যথায় নীল হয়ে আহত ও করুণ কণ্ঠে মরণ আর্তনাদ করে উঠল। মাবুদ গো, এই মেয়ে আমার জীবনে লালবাতি জ্বালিয়ে দিল। আপন বউকে পাওয়ার আগে আমার বংশ নির্বংশ করে দিল। এই খাচ্ছন্ন মেয়েকে তোমার কাছে তুলে নাও। সঙ্গে সঙ্গে আবারও উজানের পায়ে সজোরে লাথি বসালো মৌ। মাথা নিচু করে দুহাতে কোমর গুজে কর্কশ গলে চেঁচিয়ে উঠল। গোলামের কত শখ দেখো, পিরিত করে বাচ্চা কাচ্চা পয়দা করতে পারলাম না, আর বুড়ো খবিস বলছে আমাকে তুলে নিতে। হ্যাঁ তোকে তো। বলতে বলতে মৌ উজানের মুখের দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে গেল। আপনা আপনি তার মুখ হা হয়ে গেল। চোখ দুটো কপালে উঠল। ঘাড় কাত করে সে উজানের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন কোনো এলিয়েন দেখছে। ততক্ষণে উজানের চিৎকার চেঁচামেচিতে ড্রয়িং রুমে বসার ঘরে একে একে সবাই হাজির হয়ে গেছে। মৌ এক দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মেহের দৌড়ে এসে তাকে পেছন থেকে ধরে ফেলল। সবার সামনে নিজের ছেলেকে এমন অবস্থায় দেখে বাড়ির কর্তা আরিফুল চৌধুরী বাজখাই মেজাজে গর্জে উঠলেন। এই ছেলে, তোর লজ্জা শরম বলতে কিছুই নেই? তোদের জন্য বাসর ঘর সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আর তুই সেইখানে না থেকে মাঝরাতে চোর চোর বলে চিৎকার করে পুরো টয়লেট রুম মাথায় তুলছিস। চেলা কাঠের বাড়ি খাওয়ার খুব শখ হয়েছে তাই না? চুপচাপ বৌমাকে নিয়ে নিজের রুমে যা। বাবার কথা শুনে উজান ব্যথায় দাঁতে দাঁত পিষে গর্জে উঠল। তোমার লজ্জা নেই না? তোমার এই আদরের বৌমাকে একবার জিজ্ঞেস করো এইমাত্র আমার সাথে কি কি করেছে। এই পুচকে বিড়ালের বাচ্চা লজ্জার লও নেই। মুখের ভাষার কি ছিঁড়ি, একটা আস্ত ইডিয়েট। আরিফুল চৌধুরী ছেলেকে থামিয়ে দিয়ে বললেন। তুই একদম চুপ কর। আমার বৌমা একেবারে লক্ষ্মী, ও ভালোই আছে। তুই নিজে খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। বাবার মুখে নিজের বংশের বদনাম শুনে উজান কপালে হাত দিয়ে বেবি করল। লে হালুয়া, নিজের গোষ্ঠীকে খারাপ বলতে চার একটুও দ্বিধা হয় না, অথচ বজ্জাত বৌমাকে কিচ্ছু বলা যাবে না। পৃথিবীর 1 নম্বর পক্ষপাতী শ্বশুর তুমি হবে ড্যাড। আরিফুল চৌধুরী কাছুমাছু হয়ে খানিকটা ভাব নিয়ে বললেন। তা অবশ্যই ঠিক, কিন্তু তুই চোর চোর বলে ওভাবে চিৎকার করছিলি কেন, আগে সেটা বল। ঠিক তখনই ইফাত পা টিপে টিপে উজানের কানে কাছে গিয়ে ফিস ফিস করে বলল। দোস্ত সব বুঝলাম, কিন্তু তুই বাসর ঘরে রোমান্স না করে মাঝরাতে এখানে এসে এভাবে টাইম ওয়েস্ট কেন করছিস? আমি তোর জায়গায় হলে তো এতক্ষণে তোকে চাচা বানানোর প্ল্যানিং কবে শুরু করে দিতাম। ইফাতের এই রসিকতায় উজান রক্ত চক্ষু মিলে তাকাতে ইফাত ভয়ে গুটিয়ে গেল। দ্রুত সেই জায়গা ত্যাগ করে সে আরিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। উজান আগের মতোই চোখ মুখ শক্ত করে বাবার প্রশ্নের উত্তর দিল। কেন চিৎকার করছিলাম? কেন চিৎকার করছিলাম? এই পুচকি বিড়ালের বাচ্চাকে জিজ্ঞেস করো। মাঝরাতে চোরের মতো পুরো বাসা জুড়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। আমি যে চোর ভেবে একে ধরতে গিয়েছি, ঠিক তখনই আমার বংশের বাদিতে লাথি মেরে দিয়েছে। আচমকা রাগের মাথায় মুখ ফসকে
একদম খাঁটি সত্য কথাটি বের হয়ে আসায় উজান দ্রুত নিজের মুখ চেপে ধরল, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তেমন অদ্ভুত উত্তর শুনে আরিয়ান, ইফাত, তোবা সহ মেয়ের তার নিজেদের সামলাতে পারল না। সবাই খিলখিল করে হেসে উঠল। হাসির শব্দের মাঝে ইফাত হঠাৎ ঘাড় বাঁকিয়ে মেহেরের দিকে তাকালো। মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে একটু হাসিনি, সারাক্ষণ মুখ গোমড়া করেছিল, কিন্তু এখন তার মুখের এই খিলখিলে হাসিটা এক কথায় মাশাল্লাহ, দেখতে বড্ড সুন্দর লাগছে। আচমকা ইফাতের গভীর চোখের দিকে নজর পড়তে মিহিরের হাসি চট করে থেমে গেল। সে দ্রুত চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। ততক্ষণে আরিয়ান নিজের নাকশিট উজানকে টিটকেরি মেরে বলল, ভাই, তোর বংশের বাতি এখনো ঠিকঠাক আছে নাকি? এক লাথিতে সোজা চাঁদের দেশে চলে যাবি। আরিয়ানের এই কথাটি বলার সঙ্গে সঙ্গে পুরো ড্রয়িং রুম জুড়ে হাসির রোল পড়ে গেল। বাড়িতে সবারই কাণ্ড দেখে ব্যথায় নীল হয়ে যাওয়া উজান একদম তাজ্জব বনে গেল। আর এদিকে এত কিছু ঘটে যাওয়ার পরও মৌ এখনও মন্ত্রমুগ্ধের মতো লোভত দৃষ্টিতে উজানের দিকে তাকিয়েছিল। তার এভাবে তাকিয়ে থাকার আসল কারণ ড্রয়িং রুমের বাকিরা না বুঝলেও মেয়ের কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল। ময়ের এই অস্বাভাবিক আর হাবভাতের মতো চাহনিতে উজান নিজে বেশ বিরক্ত হলো। সে চরম গম্ভীর স্বরে আওড়ালো, এই স্টুপিড, ওভাবে হা করে তাকিয়েছো কেন? মো এবার চট করে মেহেরের দিকে তাকিয়ে চোখ দুটো সরু করে ফিসফিসিয়ে বলল, জানো আমি কি সত্যি ঠিক দেখছি রে? এই বুড়ো সরি টমেটো ধুর, এই প্রফেসর সাহেব আমার আসল বর। মেয়ের মনে মনে নিঃশব্দে হাসলো। এই পাগল মেয়েটার কথার ধরন এমন কেন? তার কারণ মেহেরের যে ভালো আর কেউ জানে না। সে ময়ের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই মুখ খুশিতে একেবারে উৎফুল্ল হয়ে শূন্যে লাফিয়ে উঠল। জানো 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 আমার 275 নম্বর ক্রাশ এখন আমার নিজের বর। আব্বাজান শেষমেশ আমার এই ক্রাশটার সাথে আমার বিয়ে দিয়েছে। ইয়াহু, এখন তো আমার খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। নাগিনি নাগিনি। এই বলে মৌ কারো তোয়াক্কা না করে নিজের মনে গুনগুন করে গান গাইতে গাইতে ড্রয়িং রুমের মাঝখানে কোমর তুলিয়ে নাচতে লাগলো। তার এই অভাবনীয় কাণ্ড দেখে বাড়ির সবার চোখ জড়ক গাছ। সবাই বিস্ময়কর দৃষ্টিতে এই নতুন বইয়ের দিকে তাকিয়ে আছে। কেউ ঠিক করে ঘটনাও বুঝে উঠতে পারছে না। পাত্র না দেখেই এক প্রকার জেদার অভিমান করে উজানকে বিয়ে করতে রাজি হয়েছিল মৌ। তার বাবা বিয়ের আগে বারবার ছেলের ছবি দেখতে বলেও সে রাগে দেখেনি। আর মেয়ের সবটা জেনে শুনো মৌকে একটা বিশাল সারপ্রাইজ দেওয়ার জন্য সত্যিটা গোপন রেখেছিল। উজানকে মৌ প্রায় 2 বছর ধরে চেনে, তবে সামনাসামনি চেনা নয়। ফেসবুকে উজানটা ড্যাশিং ছবি দেখে সে তার উপর মারাত্মক ক্রাশ খেয়েছিল। আর উজানের ওপর ক্রাশ খাওয়ার সংখ্যাটা ছিল ঠিক 275 নম্বর। দিনে যে কত শত জনের প্রতি মৌ ক্রাশ খায় তার হিসাব সে নিজেও জানে না। তবে বাকিটা নিয়ে সে মোটো সিরিয়াস না হলেও উজান ছিল সম্পূর্ণ ভিন্ন। ফেসবুকে উজানকে সে দিনরাত 24 ঘন্টা ফলো করে। উজানের এমন কোনো পোস্ট ছিল না যেখানে গিয়ে মৌ সবার সামনে আই লাভ ইউ বলে কমেন্ট করেনি। কোনো মেয়ে যদি ভুল করে উজানের ছবিতে একটা লাভ ইমোজি বা প্রশংসার কমেন্ট করত, মৌ ডিরেক্ট সেই মেয়ের ইনবক্সে গিয়ে চলে চলে আর ঝগড়া বাঁধিয়ে দিত। এই দীর্ঘ 2 বছরে উজানের সাথে তার মাত্র একবার কথা হয়েছিল, যখন উজান বিরক্ত হয়ে টেক্সট করেছিল কেন মৌ সবার সাথে ঝগড়া করে। এরপর মৌ শত শত মেসেজ দিল, উজান আর কোনোদিন তা সিন পর্যন্ত করেনি। মৌ এখনও মনের সুখে নেচেই চলেছে। মেয়ের তাকে টেনে ধরে থামানোর আপ্রাণ চেষ্টা করে ফিসফিসিয়ে বলল, মৌ প্লিজ এবার থাম বোন, সবাই হা করে দেখছে তোকে। দেখুক তাতে আমার কি, ফাইনালি আমি আমার 275 নম্বর ক্রাশকে পার্মানেন্টলি পেয়ে গেছি। আজ তো আমি নাচবই। মৌ এতটাই এক্সাইটেড যে পাশে দাঁড়িয়ে থাকা আরিফুল চৌধুরী ওরফে নিজের শ্বশুরের হাতটাই খপ করে ধরে গোল হয়ে নাচতে শুরু করলো এবং সাথে সাথে তাল মিলিয়ে গাইতে লাগলো। ধুম্মা চলে ধুম্মা চলে, উজানের নানি খেতার তলে মুলা খাইয়া বম মারে, লা 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 লা। নতুন বইয়ের মুখে এমন অখাদ্য আর অদ্ভুত মার্কার গান শুনে উজানের হার্ট অ্যাটাক হওয়ার দশা। সে নিজের বাবা মায়ের দিকে চরম কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল।
উজান বরাবরই খুব গম্ভীর আর কম কথার মানুষ, অথচ এই আজব বিয়ের চক্করে পড়ে আজ এক রাতেই তাকে জীবনের সবচেয়ে বেশি কথা বলতে হয়েছে। ছেলের এই রাগান্বিত আর থমথমে ফেস দেখে মা মৌসুমী চৌধুরী একটু ভয় পেয়ে এগিয়ে এলেন এবং সান্ত্বনা সুরে বললেন, বাবা, এমন করে রাগ নিয়ে তাকাচ্ছিস কেন? মেয়েটা কিন্তু মনে মনে অনেক ভালো রে। ভালো মাই ফুট, একটা পাবনা পাগলাগড় থেকে পালিয়ে আসি বিড়ালের বাচ্চার সাথে তোমরা আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়েছ। সে নিজে তো আস্ত একটা পাগল, সেটা আমাকে আজ রাতারাতি পাগল বানিয়ে ছাড়বে। আমার সাথে সাথে আমার নানির গোষ্ঠী উদ্ধার করে ছাড়লো। ডিসকাস্টিং। এই স্টুপিড মেয়ে যেন ভুলেও আজ আমার রুমে না আসে। গট ইট? এই বলে উজান চরমরাকে গজগজ করতে করতে বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। উজান চলে যাওয়ার কিছুক্ষণ পর মৈনাজের ভূত মাথা থেকে নামলো। সে চারিদিকে তাকে উজানকে না দেখে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, শ্বশুর আব্বা আমার হ্যান্ডসাম প্রফেসর স্যার কই গেল? আইফুল চৌধুরী ততক্ষণে ময়ূরেই ঝোড়ো হাওয়ার পাল্লায় পড়ে একেবারে হাঁপিয়ে উঠেছেন। তিনি ধপাস করে সোফায় বসে পড়ে নিজের কপাল মুছতে লাগলেন। মো এবার সোজা শাশুড়ি মৌসুমী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে কোমর বাঁকিয়ে বলল, এই শাশুড়ি আম্মা আমার বড্ড হুট করে কই পালালো? মেয়ের এবার আর সহ্য করতে না পেরে এক প্রকার জোর করে টেনে মুখে আড়লে নিয়ে গেল। দাঁতে দাঁত চেপে কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু করে ধমকে সুরে বলল, বোন, তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? এটা আমাদের বা ফুপিদের বাসা নয়, এটা তোর শ্বশুর বাড়ি। প্লিজ তোর এই কথা বাচ্চামো এবার বন্ধ কর। আমি বুঝতে পারছি তুই তোর ক্রাশকে বর হিসেবে পেয়ে কতটা হ্যাপি, কিন্তু তোর এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে বাড়ির সবাই তোকে অলরেডি পাগল ভাবতে শুরু করেছে। আর এত বড়বড় করতে হবে না, সে নিজের রুমে গেছে। এখন তুইও সোজা নিজের রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়, আর একটা কথাও যেন তোর মুখ থেকে না বের হয়। মেয়েরা এমন বাঘার রাগী দৃষ্টি দেখে মো এবার কিছুটা দমে গেল। সে নিজের ঠোঁট কামড়ে একটা কিউট হাত, তারপর ভারী বেনারসি শাড়িটা দুহাতে আলতো করে উঁচু করে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পেছন ফিরে চেঁচিয়ে বলল, আর শাশুড়ি আম্মা মেনি থ্যাঙ্কস আপনার এই ড্যাশিং হ্যান্ডসাম ছেলেকে আমার কপালে জুটিয়ে দেওয়ার জন্য। কাল সকালে আমার আব্বাজানকে ফোন দিয়ে একটু বলে দিন তার মেয়ে এই বিয়েতে বেজায় খুশি হয়েছে। আব্বাজানকে মন থেকে একরাশ আই লাভ ইউ।